শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মানে আমাদের ঢাকায় যে আন্তর্জাতিক বিমানবন্দরটা আছে সেখানে আপনাদের অভিজ্ঞতা কেমন? আমি প্রতি বছর ২-৩ বার দেশে যাই। আমি আমার অভিজ্ঞতা বলব। যারা এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেন তারা তো এই ভিডিওটা দেখবেনই। যারা কখনো এই বিমানবন্দর দিয়ে যান নাই তারাও দেখবেন। শুধু বোঝার জন্য যে এটা কি আদৌ কোনো আন্তর্জাতিক বিমানবন্দর কিনা সেটা বোঝার চেষ্টা করবেন। আমি আমার অভিজ্ঞতা বলব এবং এটা নিয়ে আলোচনা হওয়া উচিত, মানে প্রচুর পরিমাণে আলোচনা হওয়া উচিত। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে রিজনেবল মনে হয় এবং মনে করেন যে এটা রেজোনেট করে, যে আপনাদের অভিজ্ঞতার সাথে মেলে, তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাকে বলি যে এই উইন্টারে আমি তো প্রতি বছর ২-৩ বার দেশে যাই। তো এই উইন্টারে আসলে আমি দেশে গিয়েছিলাম এবং আমি দেশে নামার সঙ্গে সঙ্গে আমি যেহেতু আমার ফরেন পাসপোর্ট আছে, তো এখন যেটা হয় বাংলাদেশে ফরেন পাসপোর্ট যারা থাকে তাদেরকে একটা স্লিপ ফিল আপ করতে হয় আর কি, ঠিক আছে? ইমিগ্রেশন দিয়ে যাওয়ার আগে একটা স্লিপ ফিল আপ করতে হয়। তো সেই স্লিপটা আমাদেরকে কেউ দেয় নাই। কোথায় পাওয়া যাবে বুঝতে পারছিলাম, তারপর দেখলাম যে একটা জায়গায় পাওয়া যাবে। ওইদিকে যাচ্ছি, সেখানে টেবিলের মধ্যে থাকার কথা। দেখি কি কিছু মানুষ, এয়ারপোর্টের কিছু মানুষ স্লিপ নিয়ে দাঁড়ায় আছে, বলতেছে কি মানে আমরা তো ফরেন ন্যাশনাল মানে এক হিসেবে, কারণ যেহেতু মানে আমরা তো অবশ্যই বাংলাদেশি কিন্তু আমাদের বিদেশি পাসপোর্ট আছে, তো সেই হিসেবে তো আমরা ফরেন ন্যাশনাল হিসেবে যাচ্ছি সেখানে। তো বলছে যে মানে একটু ইংরেজিতেই বলতেছে, কখন আবার বাংলায় বুঝতে পারতেছে নাকি বাংলা বিদেশি হতে পারে অন্য দেশের। তো প্রথমে ইংরেজিতে বলছে, তখন আমি যখন দেখলাম যে আমি বাংলায় কথা বলতে পারি তখন বাংলাতেই বলতেছে নেবেন নাকি, লাগবে নাকি স্লিপ। মানে আমি খুব অবাক হলাম, আমি স্লিপ মানে একটা এয়ারপোর্ট দিয়ে আমি যাবো, ইমিগ্রেশন স্লিপ আমাকে ফিল আপ করতে হবে, সেটা আরে কিছু ৩-৪ জন মানুষ দাঁড়ায় আছে, তারা আসলে স্লিপ দিতে যাচ্ছে। এরপরে স্লিপ নেওয়ার পর সে টাকা চাইছে। সে আমি যখন লিখতেছি, টাকা লেখা শেষ হয়েছে, আবার বলছে আমি লিখে দেই। ওখানে কোনো কলম নাই লেখার, মানে টেবিলের মধ্যে কোনো কলম নাই। সেই যেই লোক আমাকে স্লিপটা দিচ্ছে সে বলছে আমি লিখে দেই, আমার কাছে কলম আছে। আমি বলছি না আপনার লিখতে হবে না, আমি লিখে নিচ্ছি। মানে তারপর আমি বলছি আপনি আপনার কলমটা একটু আমাকে দিতে পারেন চাইলে। মানে যেহেতু আশপাশে কোনো কলম নাই, বুঝছেন, একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং এইখানে স্লিপটা দিচ্ছে, মানে যেখানে স্লিপটা থাকারই কথা ওখানে, সেখানে স্লিপটা নাই। স্লিপটা মানে এয়ারপোর্টে যারা কাজ করে তারা নিয়ে বসে আছে, কারণ তারা মানে একটু আলাদা ইনকাম করবে। চিন্তা করেন তাহলে ফরেনাররা যখন যায়, আমি তো বাংলাদেশি, ঠিক আছে, আমি বাংলাদেশি মানুষ, আমি বুঝতে পারি যে এটাই সিস্টেম বাংলাদেশে। কিন্তু কোনো ফরেনার যখন যাবে তাকেও তারা এরকম করছে। আমার পাশে দাঁড়ায় থাকা সাদা চামড়ার একজন ভদ্রলোক, তিনি খুব অবাক হয়ে গেছেন যে তার কাছে সে মানে এয়ারপোর্টের যে লোকটা আসলে এখানে কাজ করে, সে তো দাঁড়ায় ছিল, সে টাকা চাচ্ছে তার কাছে। আমার কাছে টাকা চাইছে, আমি বললাম আমার কাছে তো টাকা নেই, আমার কাছে বাংলাদেশি টাকা নেই। আমি কিন্তু শেষ পর্যন্ত তাকে টাকা দিচ্ছি, কারণ টাকা না দিলে সে আমার পিঠ ছাড়তেছিলই না। এবং চিন্তা করেন, যেটা কিনা কাগজটা ওখানে থাকার কথা, কলম এখানে থাকার কথা, সে আমাকে কাগজ কলম অফার করে আমার কাছে টাকা নিল এবং ওই সাদা চামড়ার ভদ্রলোকটার কাছে টাকা নিল। সেই দেশে নেমে সে কি ভাবলো বাংলাদেশটা সম্পর্কে বলেন তো? ঠিক আছে, এইটা তো একটা গেল। এরপরে আমার ইমিগ্রেশন শেষ হয়ে গেছে, আমি লাগেজের জন্য দাঁড়ায় আছি। আচ্ছা, লাগেজ প্রসঙ্গে আমি আপনাদের কথা বলি। মানে লাগেজ প্রসঙ্গে আমি সবার শেষে আসবো, কারণ লাগেজ নিয়ে আসলে এই আমার বিশ্ববিদ্যালয়েরই এক ছোট ভাই একটা পোস্ট দিয়েছে এবং সেই পোস্টে তার বাবা আসলে হজে গিয়েছিল, হজ থেকে ফেরার সময় তার বাবার লাগেজ কেটে গেছে। এটা নিয়ে এখন নানা আলোচনা হচ্ছে, আমি এটা নিয়ে পরে আসছি। তার আগে আমি বরং বলিনি আমার অভিজ্ঞতার কথা, টিস্যু অভিজ্ঞতা। মানে এটা একটা মানে কি বলবো, these are quite strange experiences. If you live abroad and you go to your home country, then these are the things you get, and then you feel like where am I? মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে মানে আমি আসলে ব্যাপারটা ব্যাখ্যা করি, তারপর বলছি। আমি গিয়েছি বাথরুমে গিয়েছি, বাথরুমে কোনো টিস্যু পেপার নাই। বাথরুম থেকে বের হওয়ার পর হাত মুখ ধুয়ে টিস্যু নিব, সেটা টিস্যু পেপার নাই। মানে টিস্যুর জায়গায় কোনো টিস্যু পেপার নাই। তারপরে যে ক্লিনার, মানে যে বাথরুম পরিষ্কার করে, সে দাঁড়ায় আসছে, বলছে স্যার টিস্যু লাগবে। মানে ওই টিস্যু পেপারটা সে নিয়ে নিছে, সে সেটা নিজের বাপের সম্পত্তি মান করে নিয়ে দাঁড়ায় আসছে। মানে হচ্ছে আমি তার কাছ থেকে টিস্যু পেপার নিছি, তারপর সে বলে স্যার বকশিস দিবেন না। বুঝেন যে টিস্যু পেপারটা ওখানে থাকার কথা বাথরুমে, সে সব টিস্যু পেপার নিজের কাছে নিয়ে রেখে দিচ্ছে এবং যেই যাচ্ছে তার কাছে সেভাবে করে অফার করতেছে টিস্যু পেপার এবং নিচ্ছে। অর্থাৎ আপনি বাথরুমে গিয়ে টিস্যু পেপার পাবেন না। এটা নিয়ে আমি লেখা লিখছিলাম, অনেক তোলপাড় হয়ে গেছিল উইন্টারে। আমি এবার যে দেশে গেছি, এই উইন্টারে আমি গিয়ে আমি তো পত্রিকায় লিখে আমার সামাজিক মাধ্যমে অনেক ফলোয়ার। আপনারা কিন্তু আমার ফেসবুকে, আমার এখানে ইউটিউবে আমার ফেসবুকে দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে। আমার চ্যানেলের মূল পেজে গেলেই আপনি দেখতে পাবেন। এখানে আপনারা আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু আমার ফেসবুকেও যেতে পারেন, আমার লেখা পড়তে পারেন। আমি একজন লেখক মানুষ। যাই হোক, তো এটা নিয়ে লিখছিলাম। তারপর এয়ারপোর্টে খুব তোলপাড় পড়ে গেছে, এয়ারপোর্ট অথরিটিরা নাকি সব ভালোভাবে কাজ করতেছে, মানে এখন ওয়াশরুম ভালো হয়ে গেছে, সেখানে সবসময় টিস্যু থাকে, হ্যান ত্যান।
আমার কথা হচ্ছে এই আপনারা এতদিন জানতেন না, বছরের পর বছর এটা হচ্ছে, আমরা তো এইসব এক্সপিরিয়েন্স করি। আমাদের কথা বাদ দেন, আমরা তো তারপরেও বাংলাদেশি। It is an international airport. The foreigners used to go there. This is the only way they go there. I mean, there are some other ways. But anyway, কিন্তু এই জায়গা দিয়ে তারা যায় এবং প্রথম দিনই তারা যদি এই অভিজ্ঞতার সম্মুখীন হয়, কিরকম তাদের ধারণা হয় বলেন তো? মানে টিস্যু পেপার এটা নিয়েও তারা ব্যবসা করতেছে। এই যারা এয়ারপোর্টে কাজ করে তারা এটা নিয়েও ব্যবসা করে। তো যা হোক, এখন আমি যে বলতেছিলাম, আমার যে ছোট ভাই আছে বিশ্ববিদ্যালয়ে, সে আমেরিকায় থাকে, ওখানে পিএইচডি করছে। তার বাবা গেছে হচ্ছে সৌদি আরবে হজ করতে। হজ থেকে ফেরার সময় এই যে তার বাবার ওই মানে কিছু জিনিস নিয়ে আসছিল, একটা স্বর্ণের জিনিস নিয়ে আসছিল, লাগেজটা কেটে নিয়ে গেছে। সেই ওই মানে ছবিও দিচ্ছে লাগেজটা, দিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছে এবং বলছে ওই ফ্লাইটে নাকি 419 জনের মধ্যে 150 জনের ব্যাগ এরকম কাটা গেছে। তারপরে এখন এয়ারপোর্ট অথরিটি বলছে না, এটা সত্য না, তো 3-4 জনের কাটা গেছে। আচ্ছা, দেখো 3-4 জনের না, শুধুমাত্র ওই আমার ইউনিভার্সিটির যে ছোট ভাই, তার বাবার ব্যাগটাই কাটা গেছে। সেটাই বা কাটা যাবে কেন ভাই? এটা কেন কাটা যাবে? ওয়াই ইজ দ্যাট সো? ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর প্রিয় দর্শক, আপনাদেরকে একটা কথা বলি, আমি পৃথিবীর 89টার মতো দেশ ঘুরে ফেলছি। আফ্রিকার অনেক দেশে আমি গেছি, যাদেরকে আমরা অনেক দরিদ্র মনে করি। উগান্ডা বলেন, বিভিন্ন দেশ নিয়ে আমরা হাসি ঠাট্টা করি না? ওইসব দেশের এয়ারপোর্টে গিয়ে দেখেন কত সিস্টেম্যাটিক্যালি চলতেছে এগুলি। আমরা যে পৃথিবীর, আমি যে বলি ক্রমাগত যে আমরা পৃথিবীর নিকৃষ্টতম জঘন্যতম দেশ, এটা কেন বলি? এই যে সরকারি কর্মকর্তারা কর্মচারীরা মিলে, আচ্ছা এই যে সরকার প্রতি আসে যায় বদল হয়, এগুলোর কোনো পরিবর্তন হয় না। প্রতি সরকার আসে আমাদেরকে সিঙ্গাপুর বা কানাডা বানিয়ে দিতে চায়, কত বড় বড় প্রজেক্ট হাতে নেয়, কি করবে বলে। তারপর তো দেখি যে এই সরকারি কর্মকর্তা, সরকার সবাই মিলে, রাজনীতি নেতারা মিলে খালি খাওয়াই করে, এটাই করে। ভাই আপনারা না কিছু না করে আমাদের 2-3টা কাজ আপনারা করেন অন্তত। এয়ারপোর্টের সামান্য একটা ছোট এয়ারপোর্ট, এই এয়ারপোর্টের কেন আপনারা এই যে মিস ম্যানেজমেন্টগুলো আছে, ক্যান্ট ইউ জাস্ট ডু ইট? এটা যদি আপনারা না করতে পারেন, তাহলে আপনারা আসলে কিভাবে রাষ্ট্র চালান বলেন তো? এয়ারপোর্টের এইসব যে অনিয়ম, এটা আপনারা দেখতে পারেন। ঢাকা শহরের জ্যামটা একটু কমানো যায় না? হ্যাঁ, তারপরে আমাদের ধরেন খাদ্যে ভেজাল, এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করবো। খাদ্যে ভেজাল কি হয়েছে আমার সাথে, আমি সেটা নিয়ে ভিডিও করবো, আপনারা দেখবেন নিশ্চয়ই। খাদ্যে ভেজালটা একটু কমানো যায় না? আমাদের চিকিৎসা সেবাটা কি, আমরা যে মানে হসপিটালগুলোতে যাই, কি জঘন্য অবস্থা, এটা কি একটু উন্নত করা যায় না? এগুলো একটু দেখেন, করেন। এগুলো করলে তো অন্তত আমাদের মানে অন্তত সার্ভিসগুলো কত ভালো। আপনারা বড় বড় প্রজেক্ট করেন, কত কিছু করে ফেলবেন বলেন। এই যে একে ওটা দিবেন, এটা দিবেন, মানুষের মানে মানে নানান সব সুবিধা হবে, দেশ থেকে দরিদ্র দূর হয়ে যাবে, দেশ সিঙ্গাপুর হয়ে যাবে। ভাই এগুলা না করে না আপনার এই ছোটখাটো একটা এয়ারপোর্ট, ইটস এন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অ্যান্ড দিস ইজ ওয়ার উই আর, এটা অন্তত চেঞ্জ করেন। প্রিয় দর্শক, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আমি নতুন নতুন কথা বলছি এখন, আমি তো নিয়মিত লেখি, অনেকে আমার লেখা পড়েন, আর যারা পড়ে না তারা তো বললামই যে ফেসবুকে যাবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের যদি মনে হয় যেটা রিজনেট করে আপনাদের অভিজ্ঞতার সাথে, কিংবা আপনারা যারা কখনো এয়ারপোর্ট দিয়ে যান নাই কিন্তু আপনারাও তো আসলে এগুলো জানেন, বুঝেন, অন্তত এই লেখাটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। ভালো